গতকাল একটা ভিডিওতে বলেছিলাম জামায়াতে ইসলামী নির্বাচনে মারাত্মক কারচুপি করে জিতে যেতে পারে। এই ধরনের একটা ব্যাপার অনেকে বিশ্বাস করেন, এটা কেউ কেউ মনে করেন এবং কেউ কেউ জামায়াতকে বেশ ওভার এস্টিমেট করেন। ওরা ভেতরে ভেতরে কি করছে আমরা তো বুঝতে পারছি না, ওরা অনেক কিছু হয়তো করছে। মানে জামাত যেহেতু গুপ্ত, তাই গুপ্ত অনেকেই কোথায় কোথায় আছে থেকে কী কী করে ফেলবেন সেই টেনশন অনেকে করেন। এমনকি কেউ কেউ মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলাম ক্ষমতায় চলে যেতেও পারে। আমি কি মনে করি? আমি বলেছিলাম যে আমি এই ব্যাপারে আমার অপিনিয়ন জানাবো। এটা সত্য, জামাত কারা কি কোথায় কিভাবে আছে এটা বোঝা খুব কঠিন। সরকারের ভেতরে এমন সব মানুষজনকে জামাত সিম্প্যাথাইজার হিসেবে আমরা দেখেছি। আমরা যেহেতু উপদেষ্টাদের অনেকের সাথে কানেক্টেড আছি, যাদের সাথে তারা ডিল করেন তারাও ওদের সাথেও যোগাযোগ আছে। মানে এমন একজন উপদেষ্টা নাহিদ ইসলামকে জামাতের সাথে জোট করার জন্য চাপ দিয়েছেন বলে অন রেকর্ড ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর সালেউদ্দিন ভাই বলেছেন যে উপদেষ্টার নাম আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না। সো এই যে সারা বছর দীর্ঘ সময় সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন, তাদেরকে আমরা উদার গণতন্ত্রী মনে করেছি, কিন্তু কোনো না কোনো স্ট্র্যাটেজিক কারণে অথবা তিনি গুপ্ত হয়ে তিনি আদতে জামাত উপদেষ্টা পরিষদে আছে, সচিবালয়ে আছে, কোনো সন্দেহ নেই। আমি নিজে কাজ করতে গিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনেও একটা কাজ করতে গিয়ে দেখেছি, ওখানেও গুপ্ত জামাত বসে আছে, যাকে বিএনপি মনে করেছে সে হয়তো তাদের লোক হতে পারে। সেরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় এটা আছে। মাঠ প্রশাসনে তো আছেই, ডিসি এসপিদের একটা অংশ গুপ্ত জামাত, মানে তারা জামাত হিসাবে আছেন। তারপর তো আমরা এটা দেখেছিও জামাতের সেই ষড়যন্ত্র, ইসলামী ব্যাংকের লোকজনকে বা অন্যান্য ব্যাংকে থাকা লোকজনকে কিভাবে দায়িত্ব দিয়ে ভেতরে বাইরে কাজ করাবেন। একটা মানে অনলাইন মিটিং ফাঁস হয়ে গিয়েছিল, সেটা দেখেছি। তো তাদের নানা রকম চেষ্টা থাকবে, তাদের টাকা থাকবে, তারা প্রচুর টাকা খরচ করারও চেষ্টা করতে পারেন। 2018 সালের নির্বাচনের আগে এই পর্যায়ের বিশেষ করে ডিসি এসপি লেভেলে রিটার্নিং অফিসার ডিসিরা থাকেন, ইভেন ওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন, এই পর্যায়ে রীতিমতো বিরাট টাকার ট্রানজ্যাকশন হয়েছে। সো সব কিছু ঘটে তারা নির্বাচন জিতে যাবেন, জিতে যেতে পারেন, এই ধরনের একটা বোধ আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেন। এগুলো হচ্ছে তাদের যুক্তি। হঠাৎ করে দেখা যাবে এগুলো ঘটে গেছে, অথবা ভোট কাউন্টিংয়ের পর কোনো না কোনো ফর্মে কারচুপি হয়ে যাবে, 2008 সালে যা হয়েছিল সেরকম, ইত্যাদি ইত্যাদি আলাপ কেউ সামনে আনছেন। আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার, একটা কারচুপি তখন কার্যকর হতে পারে যখন দুটো দলের শক্তির কাছাকাছি অবস্থান থাকে। আমি জানি এ ব্যাপারে অনেকেই যুক্তি দেবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু কিছু জরিপে দেখা গেছে যে বিএনপি জামাত নাকি খুব নেক টু নেক। আমি ওই তর্কে যাচ্ছি না, আমি মনে করি ইটস হিউজলি ডিফারেন্ট। মানে দুজনের গ্যাপ আনবিলিভেবলি বড়। জামাত কোনোভাবে কাছাকাছি না, বহু বহু দূরে পড়ে আছে, বহু দূরে পড়ে আছে। এখন এই প্রেক্ষাপটে পারবে কিনা? আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জেতা যায় কিনা? আমরা যদি 2018 সালের কথায় আসি, 18 সালের নির্বাচনের সময় শেখ হাসিনার কাছে সব কিছু ছিল, প্রশাসন, পুলিশ, মানে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের মাটি ছেয়ে ফেলেছিল, কোনো সন্দেহ নেই। ব্যবসায়ীরা, মানে গাছের পাতাও আমরা ফান করে বলতাম না, গাছের পাতাও আওয়ামী লীগ করতো। আচ্ছা, সেই আওয়ামী লীগও কি 2018 সালে দিনের বেলায় কারচুপি করতে পারবে? এই সাহস করতে পেরেছিল? বিএনপির মতো এত বড় একটা দল যখন মাঠে থাকে, সে দিনের বেলায়ও এই চুরিটা করতে পারবে না, এটা শেখ হাসিনা জেনেছিলেন। কারণ শেখ হাসিনার কাছে আমাদের যে কারো চাইতে অনেক বেশি তথ্য ছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থাও তাকে তাদের মতো করে রিপোর্ট দিয়ে গেছে। তার মানে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন দিনের বেলায়ও তিনি এটা করে উঠতে পারবেন না, তাই তিনি রাতে সেল মেরেছিলেন, রাতেই কাজটা শেষ করেছেন। ওটা ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারতেন না, ক্ষমতায় আসতে পারতেন না। তাহলে এটা বুঝলাম আমরা বিএনপির মতো একটা দল। আবার এখানে কিন্তু বিএনপির বিপরীতে আওয়ামী লীগের মতো, তখন কারণ তো আওয়ামী লীগ বিরাট পাওয়ারফুল দেখাচ্ছিল তাদেরকে, যেহেতু সব রকম সক্ষমতা, সব রকম শক্তি তাদের সমর্থনে আছে। সে আওয়ামী লীগ ও বিএনপিকে ওরা কারচুপি করবে আর বিএনপি সেই মাঠে থাকলে সেটা পেরে উঠবে, তারা মনে করেনি। সেই তুলনায় জামাত এখন আদৌ কোনো শক্তি না। আর ধরে নিলাম মাঠ পর্যায়ে মাঠ প্রশাসনের কিছু গুপ্ত জামাত আছে, তারা জামাতের হয়ে কাজ করার চেষ্টা করছে টরছে। কিছু কিছু জায়গায় আরও কিছু গুপ্ত আছে, 2-4 জন উপদেষ্টা গুপ্ত আছেন, তারা কাজ করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনে আছে। আওয়ামী লীগের সঙ্গে পুরোটাই তাদের ছিল, সেটাই তারা দিনের বেলা কারচুপি করতে পারে না। আর কিছু কিছু গুপ্ত যদি থেকেও থাকে, তারা দিনের বেলা চুরি করতে পারবেন। আর একটা কথা জরুরি, সেটা হচ্ছে তাহলে কি রাতের বেলা করবেন? সেটারও সম্ভাবনা নেই। তার চাইতেও জরুরি কথা, সবচেয়ে জরুরি কথা, আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগের হয়ে চুরি করেছিল, কারণ তারা জানতেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেটা রাতের বেলা হোক আর যেভাবেই করুক ক্ষমতায় আসবে, এবং আওয়ামী লীগ 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাই তারা আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড হয়েছেন। যে গুপ্ত জামাতরাও আছেন বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি,
বা অন্যান্য কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার যারাই আছেন না কেন, তারা জানেন, তাদের অন্তত তারা এখন চুরি করে জামাতকে চেষ্টা করবেন জেতাতে নির্বাচনে, কিন্তু তারা ভেতরে জানেন যে আসলে জামাতের গ্যাপ অনেক হাই, বিএনপি জিতে যাচ্ছে। তাহলে তাদের ভবিষ্যৎ চাকরি চুরি চামারি করে ভবিষ্যৎ চাকরি শুধু না, তারা শাস্তির মুখে পড়তে পারেন, এটাও তারা জানেন। সে কারণেই শতভাগ ডেডিকেটেডলি চুরি করতে যাবেন সেটাও আমার বিশ্বাস হয় না। বরং তারা ভাববেন যতটুকু পারা যায় করার চেষ্টা করব, পরিস্থিতি বুঝবো, না হলে করবো না। তো শতভাগ ডেডিকেটেড হয়েও তারা কাজ করতে পারবেন না, কারণ তার চাকরি বাঁচাতে হবে এবং শাস্তি থেকে দূরে থাকতে হবে। এবং অনিবার্যভাবেই ভবিষ্যতে যে সরকার আছে, নির্বাচনে যেসব অপরাধ হতে যাচ্ছে, এর সাথে যেসব কর্মকর্তারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে মারাত্মক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, সেই পদক্ষেপ যাতে থাকে। তো সব কিছু মিলে আমার মনে হয় অনেকে যে ভয় করছে জামাত কি না কি করছে ভেতরে বসে বসে, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা কি না কি করতে পারে, কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচন ম্যানিপুলেট করে জেতা কোনোভাবেই সম্ভব তাদের হবে না। কোনো 2-4টা সিটে ভীষণভাবে করতে পেরে 2-4টা সিট পেতে পারে সর্বোচ্চ, সেটা বাড়লেও বা কততে যাবে আসলে। আর আপনারা আপনাদের মতো করেই ভাবুন, সবাই নিশ্চিন্ত থাকুন। দিনের বেলা যদি নির্বাচন হয়, চুরি করেও জামাত ক্ষমতার কাছাকাছিও যেতে পারবে না। বিএনপিকে ঘায়েলের জন্য জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ যা বলতো ঠিক একই ধরনের বক্তব্য এখন জামায়াতের মুখে দেখা যাচ্ছে। ধারণা করি এবারকার নির্বাচনে, ধারণা করি না, এটা আসলে এর মধ্যে প্রমাণিত, বিএনপির বিরুদ্ধে দুর্নীতিকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে জামায়াতে ইসলামী। এবং সেই পুরনো সরকারে বিএনপি কী করেছিল সেই আলাপ তারা সামনে আনছেন। জামায়াতের আমির বলছেন, জামাতের দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি হবে না বলে জানিয়ে শফিকুর রহমান বলেছেন, অতীতে রাষ্ট্র শাসন করা কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না দুর্নীতি করেনি। একটি দল দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়নও হয়েছে। তার এই বক্তব্যটা খুবই প্রবলেম্যাটিক, যে কারণে সেটা একটু বলা দরকার। তা উনি 4বার বলেছেন। এর আগে জামাতের একাধিক নেতা 5বারের চ্যাম্পিয়ন কথাটা বলেছিলেন। আওয়ামী লীগ বলতো এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে বয়ানটা, এটা আওয়ামী লীগের বয়ান এবং জামাতের এটা দেওয়ার কোনো নৈতিক এখতিয়ার নেই। এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা জানি 2001 থেকে 6 পর্যন্ত এর মধ্যে 5বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, মানে 1 নম্বর হয়েছিল। এর মধ্যে অনেক যদি আছে, কিন্তু আছে, আমি আসবো সেই জায়গায়। কিন্তু প্রথমবার যেটা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে, সেটা মূলত এর আগের বছরে আওয়ামী লীগ এবং একটা সময় তত্ত্বাবধায়ক সরকার থাকা ওই সময়টার আমল নামা এসে বিএনপির ওপরে পড়েছিল। সুতরাং প্রথমবার এটা কোনোভাবেই বিএনপির সময়ে হয়েছে এটা বলা যাবে না। সুতরাং এটা কোনোভাবেই 5বার না, এটা 4বার। জামাতের আমির এটাকে সঠিক করে বলেছেন। তার জন্য এটা কেন মারাত্মক অপরাধ এই কথা বলা, এটা তাদের সকল সৎলোকের শাসন বা সততার যে ইমেজ তার পরিপন্থী, সেই জায়গায় আসবো। তার আগে একটা জিনিস একটু বলা দরকার। আমরা দেখেছি এর মধ্যে এই ধরনের তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হলো দুর্নীতিতে যে ঘটনা ঘটে একটা র্যাঙ্কিং আছে। র্যাঙ্কিং তো আসলে কম্পারেটিভ একটা অ্যানালিসিস, অন্য জনের সাথে আমার কী অবস্থান আছে। এটা ফ্যাক্ট যে 4বার বাংলাদেশ সর্বনিম্ন পজিশনে ছিল। কিন্তু আমরা যে কেউ টিআইবির যখন র্যাঙ্কিংটা দেখতে যাব, তখন পয়েন্ট দেখবো। একটা দেশের দুর্নীতিতে পয়েন্ট কত আছে, পয়েন্ট যত বেশি হয় সেটা সেই দেশের দুর্নীতি কম বা বেশি বোঝায়। দুটো দেশের মধ্যে যার পয়েন্ট বেশি তার দুর্নীতি কম, ব্যাপারটা এইরকম। বিএনপির সময় 4 বছর বিএনপি দুর্নীতিতে ক্রমাগত পয়েন্ট বেশি পেয়েছে। অর্থাৎ বিএনপির সময়গুলোতে দুর্নীতি কমে গেছে রাদার আগের প্রতি বছরের তুলনায়। বিএনপি উন্নতি করেছে এই পয়েন্টে। কিন্তু যেটা হয়, এটা যেহেতু একটা রিলেটিভ পজিশন, অন্য দেশগুলো সম্ভবত আরও বেটার করেছে, সেই কারণেই বিএনপি বাংলাদেশ ওই সময় তলানিতে পড়েছিল। এবার আসি জনাব শফিকুর রহমানের অনৈতিক এই যে বক্তব্য, সেটা নিয়ে। একটি দল, মজাটা খেয়াল করি, অসততা, মানে তারা সৎ লোকের শাসন আনবেন, কিন্তু আসলে এদের মতো প্রয়োজনে অসৎ হওয়া আসলে আর কোনো দল হতে পারে না। আবারও বলছি, অন্য কোনো দলের অসততা, জামায়াতে ইসলাম, তাদের সাথে ইসলাম আছে, ইসলামের অসততা একই জিনিস নয়, আমাদের ধরে ফেলতে হবে। দল তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই, বাংলাদেশ হয়েছিল এবং তখন একটা সরকার ক্ষমতায় ছিল। দল কেন বলেছে এই ট্রিকটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি, কারণ সেই সরকারের অংশ জামাতে ইসলামীও ছিল। 2জন মন্ত্রী তাদের ছিলেন। বাংলাদেশে একটা পার্লামেন্টারি সিস্টেম, মন্ত্রী পরিষদ অ্যাজ এ হোল সব কিছুর জন্য রেসপন্সিবল থাকে। আইদার উনি এটা জানেন না অথবা জেনে গোপন করেছেন। না জানাটা হাস্যকর। যে দলটা ক্ষমতায় যেতে চায় তিনি সরকারের কাজ কীভাবে হয় না হয় সেটাই বোঝেন না, তো মূর্খতা। এটা তাদের মতো একটা দলের তো এটা হওয়া উচিত না। আসলে উনি এটা জানেন, এটা যেটা করছেন তারা এটা একটা চালাকি করছেন, ধূর্ততা দেখাচ্ছেন। তারা বিএনপিকে ঘায়েল করার জন্য দল কথাটা আনছেন। তাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। যদি, আবারও বলছে, সময় কিন্তু দুর্নীতি ধাপে ধাপে কমেছে, কিন্তু যদি এই চ্যাম্পিয়ন হয়ে থাকে তার মধ্যে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে জামায়াতের লোকজনেরও। এত খারাপ একটা সরকার, এত চ্যাম্পিয়ন হচ্ছে দুর্নীতিতে, তাদের তো পদত্যাগ করে ফেলা উচিত ছিল, কারণ তাদের সৎলোকের শাসনের যে ব্র্যান্ডিং
সেটাতে হ্যাম্পার্ড হয়েছে। আমি তো যদি হয়ে থাকে, আমি তাদের ভাষ্য মতে যদি সঠিকও ধরে থাকি, তার জন্য সমান বা অনেক বড় দায়, একটা বড় অংশের দায় তাদেরও আছে। তারা সেই দুর্নীতিবাজ মন্ত্রিসভায় কেন থাকতে গেছেন? আবার খুব মজা আছে এই জায়গায়, তারা আবার বেগম খালেদা জিয়াকে এখন খুব বড় করে দেখেন। এই যে অভিযোগটা করছে, সে সময় প্রধানমন্ত্রী কে ছিল? মানে তারেক রহমান ভালো না, জিয়াউর রহমান ভালো, বেগম খালেদা জিয়া ভালো, তারেক রহমান খারাপ। কিন্তু আপনি যখন এই দুর্নীতির চ্যাম্পিয়নের অভিযোগ করছেন, তখন তো বেগম খালেদা জিয়া ক্ষমতায়, তার মানে তিনিও খুব খারাপ ছিলেন, এই কথাটাও বলুক। মানে যখন যেটা প্রয়োজন, যখন যে গোঁজামিল প্রয়োজন, যখন যে গাঁজাখুরি প্রয়োজন, এই দলটা আসলে তাই করছে। নির্বাচনে জেতার জন্য তারা মনে করছেন চালিয়ে যেতে হবে অ্যাট এনি কস্ট। তবে এই যুগটা পাল্টে গেছে, এটা সেই আগের যুগটা নেই যে মুহূর্তে এই জিনিসগুলো ডিবাঙ্কড হবে। ডিবাঙ্কড হচ্ছে, অনেকেই করছেন, করবে। কিন্তু যে বললাম, এই দলটা যে জিনিসটার ব্র্যান্ডিং করে তাদের সৎলোকের শাসন, তারা সব সৎলোক, তারা এটা করবেন, সেই দলটার মুখ থেকে অন্তত এই কথাগুলো মানায় না। আওয়ামী লীগের মতো করে বিএনপিকে এই জায়গায় মানান না, যেটার অংশ তারা। অথচ এই কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে বিএনপিকে সমালোচনা করার জন্য আরও বহু জায়গা আছে, বহু ধরন আছে, বহু রকম আছে। কিন্তু যেহেতু এখানে তারা পেরে উঠবেন না, এখানে তাদের না থাকাই উচিত ছিল। এবং এটা, এই যে অসততা তিনি মানুষের সামনে তারা দেখাচ্ছেন, এগুলোই আস্তে আস্তে মানুষকে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে। সেই কারণে এক অর্থে তাদের এই বক্তব্যগুলো খারাপও না। মানুষ সততার ফ্ল্যাগশিপ, সততার সবচেয়ে বড় প্রতিমূর্তি রাজনৈতিক দল হিসেবে নিজকে ব্র্যান্ডিং করা দলটার চরিত্র খুব ভালোভাবে বুঝতে পারছে। যারা মনে করছেন জামায়াত নির্বাচনে জিতে ক্ষমতায় চলে যাবে, তাদের পক্ষে খুব বড় একটা যুক্তি তারা দেন যে বিএনপির অনেকগুলো আসনে বিদ্রোহী প্রার্থী আছে এবং সেটার অনেক আসনেই আবার জামায়াত জিতে যাবে, যেটা তাদের 151-এর ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে সাহায্য করবে। যারা সেটা মনে নাও করেন, তারাও অন্তত এটা মনে করেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে জামাতের সিট সংখ্যা অনেক বাড়বে। আসলেই কি বাড়বে, আমরা সেই ব্যাপারটি একটু তলিয়ে দেখা দরকার বলে মনে করি। তথ্যটা প্রাথমিকভাবে জেনে নেই। ৭৯টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, আবার কোনো কোনো আসনে একাধিক আছে, সেখানে তাতে টোটাল দাঁড়ায় ৯২ জন। এই প্রসঙ্গে একটু বলে রাখি, একজন আছে জামাতেরও, মানে জামায়াতে ইসলামী যে ধরনের পারসেপশন মানুষের মধ্যে তৈরি করেছে, অসাধারণ কঠোর শৃঙ্খলা তাদের মধ্যে, ডেডিকেশন তাদের মধ্যে, তারা যেহেতু কোরআন বা ইসলাম ভিত্তিক দল, তাই তারা এসব করেন না। এই একটা ঘটনাও খুব গুরুত্বপূর্ণ। এই একটার বাইরেও আরেকটা ঘটনা আছে, আমি সেটা ব্যক্তিগতভাবে জানলাম। সম্ভবত নরসিংদীর একটা সিটে একটা নাটক করে একজন প্রার্থী থেকে গেছেন নির্বাচনে, এনসিপির একজন খুবই পরিচিত মুখ তার আসনে। সো অন্তত দুজন এই কাজটা করেছেন। ইন্টারেস্টিং ডেভেলপমেন্টস। যাই হোক, আমাদের আলোচনার যে বিষয় সেটা যাওয়া যাক। বিএনপির বিদ্রোহী প্রার্থী ম্যানেজ করতে ঠিকমতো পারেনি, এটা বলতেই হবে। ৭৯টা আসনে এটা থেকে যাওয়া বিএনপির জন্য একটা ডিসক্রেডিট তো বটেই। কেন তারা পারেনি সেই ব্যাপারে আমার দুটো হাইপোথেসিস আছে। সেকেন্ডটা বেশি গুরুত্বপূর্ণ। আগে প্রথমটা যদি বলি, সেটা হচ্ছে এবার নির্বাচন করার মতো মানুষ অনেক বেশি জমে গিয়েছিল, প্রচুর মানুষ। 3টা নির্বাচন যেহেতু হয়নি, তাই বিএনপির ক্যান্ডিডেট জমে গিয়েছিল। এমপি হওয়া হয়নি অনেকের। যিনি পলিটিক্স করেন তিনি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, এটা খুব স্বাভাবিক। রাজনৈতিক দল মানেই হচ্ছে মানুষ ক্ষমতায় যেতে চান, কেউ কেউ বলছেন যে দায়িত্বে যেতে চান, যেভাবেই বলি। ২০০৬ সাল বিএনপির শেষ ক্ষমতায় থাকার সময় ছিল। সেই সময় যে মানুষটার বয়স ৫৫ ছিল, বাংলাদেশে এমপি হওয়ার জন্য, এমপির হতে চাওয়ার জন্য একটা খুবই ভালো বয়স। সারা জীবন এর আগ পর্যন্ত রাজনীতি করে তিনি নমিনেশন পাননি, ধরে নিলাম ইনি ভাবছিলেন যে পরবর্তী নির্বাচনে নমিনেশন পাবেন। সে মানুষটার বয়স এখন 76, আর যার বয়স 60 ছিল তার বয়স 80 পেরিয়ে গেছে। ফলে কিছু কিছু মানুষ আছেন যারা অন্তত শেষবারের মতো নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু দলের তো নানান হিসেব নিকেশ থাকে, জনমত থাকে, এর বাইরেও বড় দলগুলোর নানান হিসেব নিকেশ থাকে, অনেকভাবেই সিদ্ধান্ত নিতে হয়। তিনি যখন নমিনেশন পেলেন না, তিনি দাঁড়িয়ে যেতে থাকলেন। এর চাইতে জরুরি কথা হচ্ছে একটা ভীতির জায়গা আছে এবার নির্বাচনে, যেটা খুব সহজ হবে আমি মনে করি। অনেকে বিতর্ক করতে পারেন, সেই বিতর্কে এখন ঢুকছি না। ফলে কেউ একজন যদি এবার জিতে যায়, পরবর্তী নির্বাচনে আসলে তিনি নমিনেশন পাবেন, কারণ এটাই প্রবণতা। যেতে যাওয়া ক্যান্ডিডেট খুব বিভৎস খারাপ কিছু যদি না করে, আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো তার নমিনেশন বহাল রাখে। ফলে যিনি এবার হতে পারলেন না, তিনি আসলে 10 বছরের জন্য আটকে যাবেন, যদি তার আসনে যিনি ধানের শীষ পেয়েছেন তিনি জিতে যান। পরিস্থিতি এইরকমই আছে, এটাতে কোনো সন্দেহ নেই। ফলে তারা নির্বাচন করে ফেলতে চান। আর অনেকে জানেন যে বিদ্রোহী হয়ে যদি জিতেও যাওয়া যায়, তাহলে আমরা প্রচুর দেখেছি এই বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থী জিতে যাওয়ার পর তারা দলে ফিরে যেতে পেরেছেন, দল তাদেরকে আবার ওয়েলকাম করে। সুতরাং দলে ফিরে যাওয়ার জন্য তারা এই বাজিটা অনেকে ধরছেন। এটা একটা বড় কারণটা আমি ধারণা করি যে সিটগুলোতে বিএনপির সাথে জামাতের খুবই টাফ কম্পিটিশনের পরিস্থিতি আছে, বা জামাত পেছনে আজ থাকলেও খুব বেশি দূরত্ব নেই। জামাত যদি সেই সিটগুলোতে বিদ্রোহী প্রার্থীর পেছনে জামাতের ইন্ধন আছে, সব রকম সাইকোলজিক্যাল এবং আমি মনে করি ফিনান্সিয়াল ইন্ধনও আছে। এটা আমার জাস্ট একটা ইন্টারপ্রিটেশন, আমি কোনো তথ্যের ভিত্তিতে কথাটা বলছি না।
স্বাভাবিকভাবে তারা ভাববেন কোনো বিদ্রোহী প্রার্থীকে যদি তারা পেট্রোনাইজ করে মাঠে রাখেন, তাতে তিনি জিতে না যান, তিনি 20, 30, 40 হাজার ভোট, 20,000 ভোটেও বাংলাদেশের খুব টাফ কম্পিটিশনের সিটে অনেক ভোট, 10,000, 5,000, 1,000, এমনকি কয়েকশো ভোটের ব্যবধানেও জয় পরাজয় নির্ধারণ হওয়ার নজির বাংলাদেশে আছে। সুতরাং খুব স্পষ্টভাবে জামাতের এই ধরনের একটা ক্যালকুলেশন থাকতে পারে, তাহলে বিদ্রোহীদের এত বেশি থাকার পেছনে জামাত একটা ফ্যাক্টর হওয়ার সমূহ সম্ভাবনা আছে, হয়তোবা সেটাই সত্য। এখন সেই প্রশ্নটা করছিলাম যে এটা কতটা প্রভাব রাখবে, বিদ্রোহী প্রার্থীরা কতটা বড় ইম্প্যাক্ট রাখতে পারে। আমি মনে করি ইম্প্যাক্টটা আসলে খুব বড় হবে না।